তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খায় তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা। স্যার আবার এমন ঘরে দেখেছি যেসব ভাইরা প্রবাসে থাকে তাদের স্ত্রীরা স্যার পরকীয়া যুক্ত হয়ে পড়ে স্যার। এরকম ঘটনা আমার দিকে স্যার ধাপিত হচ্ছিল স্যার, কিন্তু স্যার আমি এটা শুই নাই স্যার। স্যার আরেকটা বিষয় স্যার, আমি স্যার বিভিন্ন ঘরে ঘরে এই গৃহস্থলী প্রোডাক্ট সেল করতে গিয়ে দেখলাম স্যার বিভিন্ন নারীরা স্যার মহিলা স্যার আমার দিকে স্যার কেমনভাবে স্যার তাকায় স্যার। এমনও হয়েছে স্যার আমি নাম্বার নিয়েছি, সেও নাম্বার দিয়েছে, SMS চ্যাটিং হয়েছে স্যার, কিন্তু স্যার শুধুমাত্র আপনার সম্মানের কথা চিন্তা করে আর আপনি আমার উপর যে দায়িত্ব দিয়েছেন এই পেশার মর্যাদার কথা চিন্তা করে স্যার আমি স্যার পেশার সাথে বিশ্বাসঘাতকতা করিনি স্যার। তবুও স্যার এমন হয়েছে স্যার মানে অনেকেই আমাকে স্যার মানে নিজেই বিয়ে করতে চেয়েছে স্যার। প্লিজ, আপনাদের অভিজ্ঞতা আমার খুব ভালো লাগলো। আমি নোটগুলো যত্ন করে আপনি ওনাকে দিয়ে দেন। আমাদের এই অভিজ্ঞতা নাট্যকার মাসুদ বিন কুরবের কাছে পৌঁছে যাবে। অভিজ্ঞতা নিয়ে একটা চমৎকার বই হবে। বইয়ের নামটাও আমি ঠিক করে ফেলছি, কৃষক শ্রমজীবী মানুষ তাদের মুক্তি কিভাবে হবে। ক্লিয়ার? আপনাদের অভিজ্ঞতাই তাদের মুক্তি দেবে। সারা বাংলাদেশের শ্রমজীবী কৃষকের মুক্তির বই হবে এটি। স্যার আমি কি পাশ করছি স্যার, আমি কি মডেলিং করতে পারবো? কৃষক বিপ্লবে কি মডেলিং আছে? মিস্টার ডিজেল, আপনার স্ত্রীকে এগুলো বুঝিয়ে বলে। এত কথা সব জায়গায় তোমার খালি কথাই কইতে দিব না। আরে কি আশ্চর্য, আমার কি দোষ? স্যারই তো বললো যে আমি পাস করলে মডেলিং করতে দেবে, এই জন্যই তো কথাটা জিজ্ঞেস। সব থাকো। ডিজার সাহেব, এটা আমাদের স্যারের বাংলো, আপনার বাসা না। এখানে উচ্চ স্বরে কথা বলবেন না। একদম কথা নাই বলবে তো। সব জায়গায় খালি কাটা দেখবেন। কাটারাই ফেলা লাগছে। ও মোতালেব দা বাড়ি আছো নাকি? কিরা অজিত দা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কি আছে? তোমার সাথে জরুরি কথা আছে। হ্যাঁ, এটা রাখো। এটা কি? এটা টাকা। এত টাকা তুমি কোথায় পেলে? 3 মাস ধরে ঘোল বেচছি যে, ওই ঘোলের টাকা। আমার ঘোলের টাকাও আছে, আর মনে করে যে মোতালেব সে ঘোল খাইতে আছে, তার 1 গ্লাস ঘোল দিছি। তারপর জান্নাতের কথা কইছি, সে 100 টাকা দিছি। তারপর যে মনে করো যে পরিমল আছে না, পরিমল ও নিজের গাছের পেয়ারা পাইলে 175 টাকা বিক্রি করে সেই সব টাকা দিছি, 1 গ্লাস ঘোল খাইছে। তারপরে যে রহমত ভাই, সে দিছে 300 টাকা। এইভাবে এই 3 মাস ধরে আমি এই টাকাটা জমাইছি। এই টাকাটা জান্নাতের চিকিৎসার জন্য। তোমার কাছে একটা অনুরোধ দাদা, আমি যে এই টাকাটা দিছি, জোগাড় করছি, এটা তুমি কারো কিন্তু করবে না। না দাদা, আমি কারো না করলেও আমি কিন্তু জান্নাত এটা কবই। আমি খালি কব, অজিত দাদা এই যে গোল বেছে বেছে তোর জন্য এই এতগুলো টাকা দিছে, খালি খালি না, তোর সুস্থ হওয়াই লাগবে। তোর যেরকম করে হোক না সুস্থ হতে হবে, তোর মানসিক ভাবে দুর্বল হলে চলবে না।
হ্যাঁ দাদা, ও সুস্থ কেটে আমরা চাই। আমি তোকে ভিক্ষা করবো। ও দা আমি আম করে কয়ে না দাদা। কাঁদো না দাদা, তুমি কাঁদলে যে আমার চোখে জল আসছে, আমার নিজেরও কাঁদতে আসে। ও দাদা ওই যে যেদিন আমার ছেলে তোমার ওই যে গোল ফেলা দিল, তারপরে তো আমার কিরম যেন লাগে তোমার সাথে কথা কথি, আমার খুব লজ্জা লাগে। আমার সোলটা ওইটা তো জানো না যে কিরম আচরণ করলো তোমার সাথে। না রে, ওই আমি কিছুই মনে করি নাই। ও তো জানোয়ারি, ও তো এরকম আচরণ করবে। ও দা তুমি একটা কথা জানো, আমাকে জান্নাত ও সব দিন আমারে কয়, ও দা অজিত দাদা কি মন খারাপ নাকি? ওকে কিরম করে আমার যেন লাগে একটু মন খারাপ হয়েছে নাকি? আমি করি করে না, মন খারাপ করিস নি, ওর মন খারাপ করিনি, কারো মন খারাপ করিনি। সবাই তোর জন্য দোয়া করতেছে, সবাই তোর জন্য দোয়া করছে, তো সুস্থ হয় লাগবে। ও সুস্থ হওয়াই লাগবে। হ্যাঁ, যা করার আমরা করতেছি, ব্যবস্থা করতেছি। দাদা তুমি মন খারাপ করে না, তাহলে তোমরা ওর জন্য দোয়া করে, তোমরা যা করতেছো ওর জন্যই। ওই আমি মন খারাপ করি নাই। হ্যাঁ, আমি কালকে সকালে আর আসবো না। ঠিক আছে, ঠিক আছে দাদা, যাও। একটু একটু মাথাটা সরাও না ভাই। ওরে বাপ রে বাপ, তোমার তো দেখাই পাওয়া যায় না। আমি খুঁজতেছি, আজকে কপালটা তো আমার ভালো। এই চা খাতে এসে তোমার দেখা পেয়ে গেলাম। তা ঘটনা কি? মোটে দেখতেছি নে, আমার বাড়ির উঠোনেও তো মনে হয় যাওয়া হয় না। ইয়াসিন, আমি ঠিকই যাই, তুমি দেখতে পাও না। সে কি, তুমি যাও আমি দেখিনি, সেটা কিরম করি? হ্যাঁ, কখন যাও? শোনো, তোমার মেয়ে জান্নাত, সে হচ্ছে 5 গ্রামের মধ্যে সবচেয়ে একটা লক্ষ্মী মেয়ে। আমি যাই শুধুমাত্র ওর কাছে, ওরে দেখতে যাই। তুমি দেখবা কোথা থেকে। আরে বাবা, মার কাছে মামা বাড়ির গরম। হ্যাঁ, আমার মেয়ে সম্পর্কে তুমি আমারে জ্ঞান দিচ্ছ, বারে বারে বা। আর তোমরা তোমরা নিজের দিকে তাকাও, নিজেরা কি তোমরা যে আমার বাড়ির মধ্যে যাই ঘুটো পলিটিক্স শুরু করেছো। আমার মেয়েটা অসুস্থ হওয়ার পর থেকে আমার বাড়িতে যাই আমার বাপের কানে কি কুসমন্ত্র দাও তুমি এবং ওই অজিত ঘোষ। হ্যাঁ, আচ্ছা ইয়াসিন, এই যে তুমি যে জান্নাতের বাপ, এটাই না জান্নাতের জন্য একটা দুর্ভাগ্য। তোমার মেয়ে জান্নাত অসুস্থ হওয়ায় এই এলাকার সমস্ত পেশার জনগণ, ব্যবসায়ী সমিতি, তার স্কুলের ছাত্রছাত্রীরা পর্যন্ত চান্দা তুইলা তার চিকিৎসার জন্য সবাই হাতে হাত মিলে ঝাঁপাইয়া পড়ছে। তুমি কি করতেছো বাপয়া? সেই টাকাগুলো নিয়ে কি করতেছো? একদম একদম কথাবার্তা হুশ করে করতে বাবা না, কতি কতি কোন জায়গায় গেছে? ওই যে ঠসকা পড়ে গেছে না। ঠসকা আমার বড়েনি, ঠসকা তোমার কর। আর তোমরা কি করেছো? তোমরা সব ধোয়া তুলছির কথা না। তুমি অজিত ঘোষ আমার বাড়ি যাইয়ে আমার বাপের কানে কি দাও সেটা আমি হাড়ে রেখে পাইছি। তোমরা আজকে আমার কাছে আমার বাপের দূরে সরাই, আজকে আমার সংসারের মধ্যে তোমরা কেন নাম বাতাইছ। একটা কথা কয়ে দিন, অজিত ঘোষ স্পষ্ট করে দিছে সে যেন আমার বাড়ির উঠোনে না যায়। আজকে তোমার এখন দিলাম, আজকের পরেতে আমার বাড়ির উঠোনে যদি কিছু আর আমার বাপের সাথে যদি কোনো কথা বলি কিন্তু কোনো বাউল ফল না। ইয়াসিন, বাউলকে বাধা দিও না। বাউল কোনো বাধা মানে না, কোনো বাধা তাকে মানানো যায় না। হ্যাঁ, আর যেখানে কষ্ট, যেখানে যন্ত্রণা, বাউল তো সেখানে যাবি। বাউল তো মুক্তির গান গায়, সে তো বাঁধ ভাঙা নদীর মতো। কেন তাকে বাধা দিচ্ছ ইয়াসিন? যেটা কইছি
এই শেষ। এটা যদি উল্টো পাল্টা হয়, এসব কোনো গান আমি শুনবো না। মা হইল গর্ভধারিণী, সব দুঃখ হরণ। আপনার পেঁয়াজ কাটা লাগছে না, চোখ দিয়ে গল গল করে পানি পড়তেছে, আপনি পেঁয়াজ কিনলিকে কাটতেছেন আমার কোন দিন? সে তো মানুষ কি হয়েছে? পেঁয়াজের রসের জন্য আমি কাঁদতেছি। তাহলে পরে কিসের জন্য আপনি কাটতেছেন? আমি কিসের জন্য কাঁদতেছি সেটা তোরা শোনার দরকার নেই, সেটা কব একটা সময় আমি সব ভাইয়ে বলবো, বলার দরকার আছে। শোন, আরে গানটা কি শুনতেছিস? বিবেকের গান শুনেছি তো। ওটা মন ভরে শোন, মনোযোগ দিয়ে শোন। এই যে গান গাচ্ছে, মানুষ কাঁদতেছে না, কিসের জন্য কাঁদতেছে? কারণ সে দরদ দিয়ে গাচ্ছে, সেই জন্য। বুঝছিস? এই দরদটা হচ্ছে আসল। ওনার এই দরদটা তুই তোর ভেতর ঢুকোয়, ওর ভেতরে ওনার দরদটা তুই ঢুকোয় ফেল। ভাতের সমান নয়, ফুপু বলো খালা বলো, তুই কি দরদ ঢুকোচ্ছিস নাকি? নয়। মা হইল গর্ভধারিণী, সব দুঃখ হরণকারিণী, সেই মায়ের না চিনিলে সে তো অর্বাচীন। কর মনে ভক্তি মায়ের, থাকতে হাতে দিন। দেখছিস উঠে দাঁড়া, বসে গেছে এই হাসছে। বুঝছিস, অনেক বড় শিল্পী, অনেক বড় গুরু, তার ধারে কাছে যাওয়ার কিন্তু ক্ষমতা সবার নেই। এই সালটা হাসছে, ও একটু গান টান করে, খুব গান শেখার ইচ্ছে। আপনার খুব ভক্ত, বলেছিল যে আপনার গান শুনবে, একটু শিখতেও চায়, তো শিখতে অসুবিধা, ওস্তাদ শিখাই দেবে না। খালি ওই আলু পেঁয়াজের সামনে বসে থাকলে তো আর গান হবে না। হ্যাঁ, সাধনা করতে হবে বাবা, সাধনা করতে হবে। সেটাই, তুই আলুর সামনে বসে আছিস। কতবার কলাম আলুর সামনে বসবি না, আলুর সামনে বসা যাবে না। হ্যাঁ, আলু গান খেয়ে ফেলে, জানিস তুই? ওরে মূর্খ, ওরে মূর্খ, বসে আছিস কিসের জন্য? আলু সেল, ওই কালো মহিষ এসে আমার ধরবে না। আলু সেল শিলতেছি উস্তাদ, আলু না পেঁয়াজ ফেলবো আগে। আমি বুঝতেছি না কি হয়েছে না। শীতল মস্তিষ্ক শীতল, কলার ছেড়ে দাও। আচ্ছা, ওদিকে দা লিডার, আপনার সম্মানের জন্য আমি ছাড়লাম, নাহলে আর করতাম না, কিন্তু এই ক্ষমাটা চিনতে পারতেন না। ইয়াসিন সাহেব, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাকে কেন এখানে ধরে নিয়ে এসেছে। না মানে আমি এটা বুঝতে পারছি যে আপনি না করলে আজকে আমার ফায়ার হয়ে যেতাম, না হলে আমার মুখের চেহারা বদলায় দেয়। কিন্তু একটা জিনিস আমি বুঝতেছি না, আমার কিসের জন্য ধরে নিয়ে আসা হলো? মানে আমি পরিচয়টা কি? আমি কি চোর না ডাকাত? কিসের জন্য আমার এইভাবে ধরে নিয়ে আইছে? আপনি অত্যন্ত বাজে প্রকৃতির একটি মানুষ। যে লোক কটা টাকার বিনিময়ে যে নিজের বাপকে আরেকজনের বাপ হিসেবে বিক্রি করে দেয়, দিতে চায়, আমার দৃষ্টিতে তার চাইতে জঘন্য মানুষ তো এই পৃথিবীতে আর কেউ নেই, এবং সেই লোকটি হচ্ছেন আপনি। আমি কি এমন করলাম তো কিছুই বুঝতেছি না। বুঝবেন না কেন? আপনি নিজের বাপকে সামান্য কটা টাকার লোভে ওই 3,000 বাপ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। এটা কি কোনো ভালো মানুষের কাজ? দেখেন, আমি তো তেমন কিছুই করিনি। আমার মায়েরটা অসুস্থ, আমি কটা টাকার জন্যই। আপনি সামান্য কটা টাকার লোভে পড়ে আপনার নিজের বাপকে আরেকজনের বাপ হিসাবে বদলে দিতে চান। আপনার মতো মানুষের কি করা উচিত? হ্যাঁ? আমার কমরেড যে কথায় কথায় ফায়ার করে দেয়, আমার তো মনে হয় আপনাকে ফায়ার করে দেওয়া উচিত। কিন্তু না, আমি যেহেতু লালনের আদর্শ ধারণ করি, লালনের আদর্শ যেহেতু আমার অন্তরে অন্তরে,
সে কারণে আমি সেটা করতে পারছি না, কারণ মানুষ বুঝলে সোনার মানুষ পাবি। কিসের মানুষ বুঝলে মানুষ হয়? এইসব হারামি বুঝলে পরে মানুষ হবি? এত সহজ না। আপনি খালি কর, ওরা মেসকে ফায়ার দিয়ে দিস। তোকে দুই শালারে কিন্তু আমি দেখে নেবো কয়ে দিলাম। হ্যাঁ, আমার গুলির ভয় দা। দেখাচ্ছি দাঁড়া। শীতল, মস্তিষ্ক শীতল। কুকুরে তার স্বভাব মতো কামড়ে দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? তা পায় না। অতএব শীতল, মস্তিষ্ক শীতল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বসেন। আপনার সঙ্গে কথা বলতে খুব চাচ্ছিলাম। ডিজেল ডিজেল মানে যখন বলে আপনি হচ্ছে চমচম, তারপরে মেয়ে মানুষের নাম চমচম, এত ভালো লাগে আমার। তারপরে টাঙ্গাইলে বাড়ি আপনার, আর টাঙ্গাইলের চমচম বিখ্যাত। আপনি চমচমের মতোই মিষ্টি, কিন্তু আপনি যে সরাসরি আমার প্রোডাক্ট মানে আমার কালো জিরার তেল, আমার আলতা বন সরিষার তেল একেবারে আমার সামনে যখন বললেন এগুলো নকল, এগুলোর বিজ্ঞাপন টোটালি বিপরীত দিকে যায়, মানে ভালো না, তখন আমার কলিজায় একদম সরাসরি লাগে। কিন্তু ডিজেলের সঙ্গে আমার সম্পর্কটা এতটাই অটুট, আমি মাইন্ড করিনি। বাদ দেন, যে জন্য আপনাকে ডেকেছি, আমার কৃষি বিপ্লব চলছে, আপনি চায়ের দোকানদার রয়েছেন এবং এত চমৎকার কিছু কথা বলেছেন, ওই কথাগুলো নিয়ে আমি প্রায় সারা রাতই ভেবেছি, আমাকে ঘুমাতে দেয়নি। মানে আপনি যে বললেন চায়ের দোকানে সমস্ত পলিটিক্যাল কর্মীদের যাওয়া দরকার, এই যে আত্মোপলব্ধি, রাজনৈতিক কর্মীরা যদি চায়ের দোকানে যায় তাহলে গণমানুষের কথা তারা শুনতে পারবে, গণমানুষের ভিতরকার আকাঙ্ক্ষা, ভিতরকার সমস্ত রকমের যন্ত্রণা সব শুনতে পারবে চায়ের দোকানে। সত্যি আফরোজা, তাই তো? আপনাকে আমি চমচম বলছি না, একটু আসল নামে আফরোজা। এখন আপনি যে এই যে বলেছেন কথাটা দর্শনের মতন, একেবারেই সমস্ত রাজনৈতিক দলকে চায়ের দোকানে যেতে হবে। এখন আমার যেটি স্বপ্ন আপনার এই চায়ের দোকান নিয়ে, আমি চাই কি এই চায়ের অভিজ্ঞতা নিয়ে একটা বই বানিয়ে ফেলবো, আর আপনি হবেন এই বইয়ের সমস্ত গবেষণার ফল। মানে আমি চাচ্ছি কি সারা বাংলাদেশ জুড়ে আপনার মতন করে, মানে আপনার ডিজাইন অনুযায়ী চায়ের দোকান বানাবো, সেই চায়ের দোকান আপনি পরিচালনা করবেন। চমৎকার, মানে স্ত্রী স্বামীর প্রতি যে টান আমার খুব ভালো লাগছে। আর 60 বছরে আপনি বিয়ে না করে শকুন হয়ে গেছেন। এটা কি বললেন? আপনি আমাকে শকুন বলছেন? শুধু গিলা করবে না, আরো অনেক কিছু থাকবো, কারণ আমার আব্দুল আছে না। কেউ দেহি গালালি কি হবে? আর দূর, তুমি তো তাও এই কৃষি কাজ টাজ করে কৃষক হয়েছো, আর তোমার চাউল কিছু কারণে বাটপাড়ি শুরু করছে। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ তেল ছাড়া পরোটা, আহা তেল ছাড়া পরোটা, দেন না। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।